বন্দে বন্দে। সম্মানীয় অর্ণব গোস্বামী সহ টিম রিপাবলিক, আমি আপনাদের সকলকে অন্তর থেকে এবং পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী হিসেবে রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এখানে নিচে যারা আছেন তারা পশ্চিমবঙ্গের নানা ক্ষেত্রের দিকপাল ব্যক্তিত্ব। এরা গুণীজন, এরা বিদগ্ধ। পশ্চিমবাংলার ঐতিহ্য, সংস্কৃতি, প্রগতি এবং স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র চরৈবতী চরৈবতী, এক্ষেত্রে স্ব ক্ষেত্রে প্রত্যেকের ভূমিকা রয়েছেন। পদ্ম পুরস্কার প্রাপ্তগণ রয়েছেন, অন্তর থেকে প্রণাম নেবেন। কৃতি ডাক্তারবাবুরা আছেন, যারা এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ধরে রেখেছেন। আধ্যাত্মিক জগতের বিশিষ্ট প্রচারকরা রয়েছেন, যারা শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর এই ভূমিকে জাগ্রত রাখার কাজ করে চলেছেন। এখানে বিনিয়োগকারী থেকে আমাদের পশ্চিমবাংলার সাংস্কৃতিক ঐতিহ্য কে নেই এখানে। সিনেমার পর্দার আমাদের প্রিয় হিরোরা আছেন, সঙ্গীত জগতের নক্ষত্ররা আছেন। আমি সকলকে একযোগে উনাদের কর্মকে প্রণাম জানাচ্ছি। আপনারা জানেন যে পশ্চিমবাংলার গণদেবতা জনতা জনার্দন এবারে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকারকে নির্বাচিত করেছে বিপুল বিপুল ম্যান্ডেট দিয়ে। এবং যেহেতু সরাসরি মুখ্যমন্ত্রী নির্বাচনের সুযোগ নেই, বিধায়করা গরিষ্ঠ সংখ্যক নির্বাচিত হয়ে তারাই বিধায়ক নির্বাচিত করেন। সেক্ষেত্রে দলের একটা ভূমিকা থাকে এবং ভারতীয় জনতা পার্টি যেহেতু সদস্য সংখ্যার বিচারে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং 21টা রাজ্যে যে দল রাজ্যে সরকার পরিচালনা করছে তথা দেশের সরকার পরিচালনা করছে, তাই সর্বোচ্চ নেতৃত্বের একটা ভূমিকা থাকে। তাই আলাদা করে কারোর নাম না বলে আমি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি আমার কৃতজ্ঞতা জানাবো, যিনি এই গুরুভার আমার উপরে অর্পণ করেছেন মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এই সরকারের মাত্র 110 দিন হতে যায়। এটা খুব একটা বিরাট লম্বা সময় নয়। আমার নাম ঘোষণার আগে মাননীয় অর্ণব গোস্বামী মহোদয় তার লড়াই, তার পশ্চিমবঙ্গে আসার কারণ, তার অর্জুনের লক্ষ্যভেদের মতো সংকল্পে অবিচল থেকে লক্ষ্য পূরণের ক্ষেত্রে অগ্রগতির কথা
বলতে গিয়ে বলছিলেন যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে আমরা প্রথম পেয়েছি। আপনি শুনে রাখুন, আমি নির্বাচনের আগে আমাকে একাধিক জাতীয় এবং রাজ্যের পপুলার ক্রোডস অফ ভিউয়ার্স চ্যানেলগুলি টক শো, ইন্টারভিউ, কনক্লেভে ইনভাইটেশন করেছিলেন সম্মানের সঙ্গে, কিন্তু আমি ওখানে অ্যাটেন্ড করিনি। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। আর আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে খানিকটা সময় নিয়ে আমার কাছে অনেকগুলি ইলেকট্রনিক্স মিডিয়া, ইউটিউবার, পোর্টাল, প্রিন্ট মিডিয়া তারা ইনভাইট করেছিল কনক্লেভ, টক শো, ইন্টারভিউ, ইন্টারেকশন, স্টেটমেন্ট অথবা কিছু লেখা দিতে। আমি বলেছিলাম আমি যদি প্রথম কোথাও মিডিয়া প্ল্যাটফর্মে যাই সেটা না ভাবে রিপাবলিক বাংলা। কারণ আমি ব্যক্তিগত জীবনে I started my political journey as a student leader in 1988. তখন কলেজে 11-12 ছিল, পরে উঠে যায়। আমি ক্লাস 11-এ 1987-এ অ্যাডমিশন নিই। 1988-এ আমি ফার্স্ট কন্টেস্ট করি ইলেকশনে, আমার জীবনের প্রথম নির্বাচন। অ্যাজ এ ক্লাস রিপ্রেজেন্টেটিভ আমি এসএফআইকে হারিয়ে জিতেছিলাম 12টা ভোটে এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গেম সেক্রেটারির, স্টুডেন্টস ইউনিয়নের। আমি এই যে লম্বা জার্নি, আই ইলেক্টেড অ্যাজ এ কাউন্সিলর ইন 1995 ইন হাইয়েস্ট ভোট ফ্রম ওয়ার্ড নাম্বার 16 ইন কন্টাই মিউনিসিপ্যালিটি, একটা ছোট্ট মিউনিসিপ্যালিটিতে। তা আমি সবসময় মনে করি যে অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। আর কৃতজ্ঞতা শব্দটি সব সময় মাথায় রেখে চলা উচিত, পরিবর্তনটা যেন না হয়। আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে বলবো না, আমি একদিন ইন্টারভিউতে আসবো, আপনারা যা খুশি কোশ্চেন করবেন আমি বলবো। আজকেও চেয়েছিলেন আপনি ডিবেটে পার্টিসিপেট করি, তো আমি বলেছি যে মুখ্যমন্ত্রীর লোক ধর্ম আছে। আগে সবাই রাজধর্ম বলতাম আমরা। নরেন্দ্র মোদীজি রাজ শব্দটা তুলে দিয়েছেন। যেমন আমরা অ্যাট হোম গভর্নর সাহেবের ওখানে গেলাম, ওটার নামও এখন লোক ভবন। তাই আমিও আমার বক্তৃতাতে বলাতে রাজধর্মটাকে বদলে লোক ধর্ম করে দিয়েছি, কারণ এটাই আমাদের সংবিধানের সবচেয়ে বড় জায়গা, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তার যে উচ্চাসন, সেখানে কথা কম বলা উচিত, কাজ বেশি করা উচিত, বেশি শোনা উচিত, কম হস্তক্ষেপ করা উচিত। এবং আগের মুখ্যমন্ত্রী বলতেন আমাকে বোঝাতে আসবে না, আমি সব জানি। বর্তমান মুখ্যমন্ত্রী বলেন হ্যাঁ আমি কিছু জানি, কিন্তু অনেক কিছুই জানি না, আপনাদের কাছ থেকে আমাকে জানতে হবে, শিখতে হবে। রিটায়ার্ড জাস্টিস মিস্টার বিশ্বজিৎ বসু বসে আছেন। তিনি ওয়েস্ট বেঙ্গলে যে ইনস্টিটিউশনাল করাপশন হয়েছে
তাকে ক্র্যাকডাউন করার দায়িত্ব ক্যাবিনেট তাকে দিয়েছে। তার সঙ্গে আইপিএস জায়রামান সাহেব রয়েছেন। উনিও দায়িত্ব নেওয়ার পরে অ্যাজ এ চেয়ারম্যান অব দি কমিশন হি মেট উইথ মি ইন সেক্রেটারিয়েট। আমার একটা স্টেটমেন্ট উনি দেখেছিলেন, যে আমি সেখানে বলেছিলাম যে এই কমিশন এমপি এমএলএদের করাপশন নিয়ে কাজ করতে পারবে না, লোকায়ুক্তের মধ্যে এটা আছে বলে। উনি আমাকে একদম ক্লজ খুলে দেখিয়ে দিলেন যে সবাইকেই এই ইনভেস্টিগেশনের আওতায় আনা যেতে পারে। আমি সঙ্গে সঙ্গে ওনার ওই কথা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এই জন্য বলি আমাকে আরো একটু টাইম আপনাদের দিতে হবে, তারপরে আমি ইন্টারেকশন করব, কোশ্চেন অ্যান্সার করব, এবং তার জন্য আমি আরো যে 57 মাস বাকি আছে এই গভর্নমেন্টের, 57 মাস চাইব না, আমি আর 9 থেকে 10 মাস চাইব আপনাদের কাছ থেকে। I started my journey with a vision, এবং আমি যেহেতু ইন্ডিভিজুয়াল নয়, আমি রিজিওনাল পার্টির লিডার নই, আমি প্রাইভেট পার্টির লিডার নই, আমি ফ্যামিলি পার্টির লিডার নই, আমি কর্পোরেটের ম্যানেজিং ডাইরেক্টর চেয়ারম্যান নই। আমি এমন একটা পার্টি চিফ মিনিস্টার যে পার্টি সব সময় বলে নট আই বাট উই, আমরা ইন এ টিম কাজ করতে হবে এবং সবাইকে নিয়ে আলোচনা করে এগোতে হবে। তাই এই প্রসেসটার মধ্যে আমাকে যেতে হবে। আপনি যদি বলেন কি দেখলেন আপনি এই 110 দিনে, আমি বললাম বাইর থেকে তো অ্যাজ এ এলওপি আমি তো দেখেছি কিছু, আপনি দেখিয়েছেন। তার আগেও আমি এক্সসিএম এর সঙ্গে ছিলাম, ওই পার্টির আমি এমপি এমএলএ হয়েছি, আমি মিনিস্টার ছিলাম। কিন্তু এই চিফ মিনিস্টার হয়ে কি দেখলেন পশ্চিমবঙ্গের সরকারের ভিতরের অবস্থাটা? আমি বলবো যা দেখেছি ভয়ঙ্কর। খাদের কিনারায় পশ্চিমবঙ্গ দাঁড়িয়েছিল। থ্যাঙ্কস টু গড, এবং বাঙালিদের কাছে আমি কৃতজ্ঞ, হ্যাটস অফ টু বাঙালি। ঠিক প্রপার টাইমে আপনারা পশ্চিমবঙ্গে চেঞ্জ করে দিয়েছেন প্রত্যেকটা প্যারামিটার। যদি বলেন রাষ্ট্রীয় সুরক্ষা ডেঞ্জারাস জায়গায় ছিল, যদি বলেন সংবিধান, আমি বলবো মান্যতাই ছিল না। যদি বলেন সংবিধানের 4টে পিলার, ফার্স্ট ল মেকার্স, দ্যাট মিন্স উই এমপি অ্যান্ড এমএলএস, এখানে কমপ্লিটলি ল মেকারদের যে মিনিমাম কনস্টিটিউশনাল পাওয়ার, ভূমিকা, তার ন্যূনতম অস্তিত্ব রাখা হয়নি। অনলি ওয়ান পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট। সেকেন্ড, যদি আপনি বলেন সংবিধানের সেকেন্ড যে স্তম্ভ, সেটা হচ্ছে ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসির অবস্থা এত আপনার খারাপ করে দিয়েছে, আপনি ভাবতে পারেন। আমি নাম কাউকে বলবো না, কারণ আমাকে সবাইকে নিয়ে কাজ করতে হচ্ছে। আমি চাই না কাউকে সম্মান না দিতে পারি, অসম্মান করি, এটা আমার রুচির মধ্যে পড়ে না। 89 ক্যাডারের আমাদের আইপিএস অফিসার, তিনি হচ্ছেন রাজ্যের ডিজিপি।
আর 2004 ক্যাডারের আইএস অফিসার হচ্ছেন হোম সেক্রেটারি। কে কাকে স্যার বলবে? এই যে ব্যুরোক্রেসির যে হায়ারকি, সিনিয়রিটি তছনছ করে দেওয়া হয়েছিল। একজন রেসিডেন্ট কমিশনার ছিলেন দিল্লিতে, আবারও বলছি নাম বলবো না, যারা বোঝার বুঝবেন, না বোঝার নাই বুঝবেন। তাকে 12 বার এক্সটেনশন দেওয়া হয়েছে, কেউ রিটায়ার করতো না। কিছু নির্দিষ্ট ব্যুরোক্রেসির মধ্যে গোটা ব্যবস্থাটা যুক্ত ছিল। আর প্রশ্ন করলেই আপনাকে কলকাতা থেকে কালিম্পং ট্রান্সফার করা হতো। এক্স চিফ মিনিস্টার একদিন গেছিলেন এসএসকেএম হসপিটাল ভিজিট করতে, একজন ডাক্তার বাবুকে কাছে কিছু জানতে চেয়েছিলেন। তিনি বললেন, আমি ব্যস্ত আছি, রুগী দেখতে হবে, তারপরে এর উত্তর দেব। ডাক্তারবাবুর কাছে রুগীকে সেবা দেওয়া, তার জীবন বাঁচানোর হচ্ছে প্রথম কাজ। এই অপরাধে তার পেনশন, তার রিটায়ারমেন্ট বেনিফিট, গ্র্যাচুইটি, পিএফ সব আটকে রাখা হয়েছিল। অর্থাৎ ব্যবস্থাটা ব্যুরোক্রেসির কোনো অস্তিত্বই ছিল না এখানে। থার্ড হচ্ছে জুডিশিয়ারি। জুডিশিয়ারিকে এমন থ্রেট কালচার আমার মনে হয় কোনো রাজ্যে নেই। কি কি করেননি? অভিজিৎ গাঙ্গুলির, রেসপেক্টেড অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তালাচাবি লাগিয়েছিলেন। কেন? তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে অর্ডার দিয়েছিলেন। ফাইনালি সুপ্রিম কোর্ট অভিজিৎ গাঙ্গুলির অর্ডারটাকেই কার্যত একটু ঘুরিয়ে ফিরিয়ে সিলমোহর দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলি, রেসপেক্টেড রিটায়ার্ড রেজিগনেটেড জাস্টিস, উনি অ্যাটাকড হয়েছেন। অনারেবল রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসু অ্যাটাকড হয়েছেন কোর্ট প্রিমিসেসের মধ্যে। প্রেজেন্ট জাস্টিস অমৃতা সিনহাকে জব্দ করার জন্য ওনার হাজবেন্ডের নামে ফলস ক্রিমিনাল কেস করা হয়েছে। সিনিয়র জাস্টিস রাজাশেখর মান্থা, তিনি শুভেন্দু অধিকারীকে প্রোটেকশন অর্ডার দিয়েছেন বলে তার বাড়িতে গিয়ে অমিত শাহজি এবং আমার কার্টুন একে লাগিয়ে দেওয়া হয়েছে, পোস্টার সাঁটানো হয়েছে। এমন মাল্টিপল নাম্বার অফ এক্সাম্পলস যেখানে জুডিশিয়ারিকে থ্রেট কালচারের মধ্যে পড়া হয়েছে। হায়ার জুডিশিয়ারিকে, লোয়ার জুডিশিয়ারির কথা তো ছেড়ে দিন। ডায়মন্ড হারবারে এসসিজিএম ফেভারেবল অর্ডার দেয়নি বলে আলো অফ করে ওই জাজেদের, সাব ডিভিশন কোর্টের সব জাজেদের বাড়ি ঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, ইলেকট্রিক লাইন কেটে। অর্থাৎ পশ্চিমবাংলার জুডিশিয়ারি থ্রেট কালচারের আন্ডারে ছিল। ফোর্থ, মিডিয়া। আপনি নিজেই বলেছেন 31 কেসেস লজ এগেইনস্ট রিপাবলিক মিডিয়া। সবাই দেখেছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়কে তার পানিহাটির বাড়ি থেকে মারতে মারতে তুলে নিয়ে গিয়ে পুরুলিয়ার কেসে ট্যাগ করা হয়েছে। এমন প্রচুর উদাহরণ আছে। রিপাবলিক বাংলা তার মধ্যে সবচেয়ে বেশি সাফারার, আই নো। আর অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ হোম মিনিস্টার,
আমি ডিক্লেয়ার করছি ক্যাবিনেটে আমি রিপাবলিকের সব কেসকে উইথড্র করব। ইটস মাই কমিটমেন্ট। All cases are false, fabricated, lodged by the Mamata Banerjee's government due to their vendetta. এ জিনিস চলতে পারে না। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। তাই নরেন্দ্র মোদীজি বলেছিলেন, ভয় আউট, ভরসা ইন। এই তো মিনিট 10 পোস্টমর্টম করে দিলাম। এবারে বলবেন 110 দিনে কিছু করতে পারলেন? আপনার প্রায়োরিটি কি ছিল? কোশ্চেন অ্যান্সার না হলেও আমি নিজেই কোশ্চেন করছি, নিজেই উত্তর দিচ্ছি। এই 110 দিনে আমাদের গভর্নমেন্ট বলবো, আমার গভর্নমেন্ট বলবো না, ভাষার পরিবর্তন করতে হবে। আমি শব্দটা সর্বনাশ আমি বলিনি, স্বামী বিবেকানন্দ বলে গেছেন। বলে আমি যদি করতে থাকো, সর্বনাশ খুব কাছেই দাঁড়িয়ে আছে। একমাত্র জিতবে তখনই যদি তুমি আমরা করতে থাকো। এটা স্বামী বিবেকানন্দের কথা। তাহলে আমাদের 110 দিনে প্রায়োরিটি কি করলাম? কি প্রথম প্রায়োরিটি রাষ্ট্রীয় সুরক্ষা। পুরো বর্ডার ফাঁকা ছিল। এই কয়েকদিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স যত জমি চেয়েছিল 54 একর বাদে ওটাও দিয়ে দেবো এক সপ্তাহের মধ্যে। 300 কিলোমিটার জমি দিয়ে দিয়েছি। ফেন্সিং এর কাজ জোর কদমে চলছে। দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভাবনা থাকা উচিত, যেটা নিয়ে সমঝোতা হতে পারে না। সেটা হলো রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট। তাই রাষ্ট্রীয় সুরক্ষা ছিল এই সরকারের প্রধান এবং প্রথম কাজ। উই ডিড ইট। দ্বিতীয় কি কাজ? ডক্টর বাবা সাহেব আম্বেদকরের তৈরি করে দেওয়া সংবিধান। আমরা একটা প্রাদেশিক সরকার। ভারতবর্ষে একাধিক রাজ্য নিয়ে দেশ তৈরি হয়েছে। সংবিধান বলে দিয়েছে দেশের সরকার কি করবে, রাজ্যের সরকার কি করবে, কনকারেন্ট লিস্ট, যৌথ তালিকায় কি কি থাকবে। যেমন ডিফেন্স দেশের সরকারের কাজ, রাজ্যের ভূমিকা নেই। পুলিশ, ইন্টারনাল সিকিউরিটি রাজ্য দেখবে, কেন্দ্রের ভূমিকা নেই। আবার শিক্ষা, কনকারেন্ট লিস্ট দেশ এবং রাজ্য মিলে করবে। ফাইনালি সংবিধান। আমাদের দ্বিতীয় অগ্রাধিকার ছিল সাংবিধানিক কাজ, যে দায়িত্ব, সেটা এখানে কার্যকর করা। আপনারা, ইউ আর দ্য ক্রিম অফ দিস সোসাইটি, ইউ আর দ্য highly educated people sitting here. You are the intellectual. You are the opinion maker. আপনাদেরকে আমি দুটো এক্সাম্পল দেখছি আগের সরকার কি করেছে। আপনারা কোনোদিন এদের ক্ষমা করবেন না। ফার্স্ট,
সিআরপিসি আইপিসি ছিল ব্রিটিশের তৈরি করা আইন, ব্রিটিশের আইন। কেউ ভাবেনি, নরেন্দ্র মোদীজি ভেবেছেন, অমিত শাহজি 2019 থেকে গোটা ভারতবর্ষে যত স্টেক হোল্ডার আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সাব ডিভিশন কোর্টের বার অ্যাসোসিয়েশন, লয়ার, বার লাইব্রেরি, ল মেকার্স, জাজ, রিটায়ার্ড জাজ, সবার কাছ থেকে ওপিনিয়ন সিক করেছে। অনেক কমিশন, কনভেনশন, সিম্পোজিয়াম হয়েছে যে আমরা ব্রিটিশের সিআরপিসি আইপিসি কে ফেলে দেব এবং ভারতীয় ন্যায় সংহিতা আনব, বিএনএস। 2019 সাল থেকে এক্সারসাইজ, 2023-এ পার্লামেন্টের বোথ হাউসে আইন পাস, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাসাইন্ড করে দিলেন, রুল ফ্রেম হয়ে গেল। 2024 সালে ভারতবর্ষে বিএনএস চালু হয়ে গেল। আপনি ভাবতে পারেন আগের সরকারের অডাসিটি কোথায় ছিল? 24 থেকে 26 সালে মে মাসের 11 তারিখ অবধি পশ্চিমবঙ্গে ব্রিটিশের সিআরপিসি আইপিসি চলতো। ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়া সই করা পার্লামেন্টের অনুমোদিত বিএনএস কার্যকর ছিল না। আমি 9 তারিখে 9th মে আই টুক চার্জ, আই টুক ওথ, এবং 11th মে প্রথম দিন আমি অফিসে গেছি, সেক্রেটারিয়েট নবান্ন। আমার প্রথম 3টে কাজ ছিল। একটা আগেই বলেছি, বিএসএফ কে জমি দেওয়া, গ্রেটার ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে। দ্বিতীয় সই ছিল পশ্চিমবঙ্গে আজ থেকে বিএনএস চালু হলো, সিআরপিসি আইপিসি নয়। এটা আমার সাংবিধানিক দায়িত্ব। আর তৃতীয় সইটা আমি করেছি জনগণনার। 16/5/2025, রেসপেক্টেড হোম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি Amit Shahji wrote a letter to the then Chief Minister যে প্লিজ স্টার্ট সেন্সাস ওয়ার্ক ইন ওয়েস্ট বেঙ্গল। এতে কোনো পলিটিক্স নেই, এতে কোনো ধর্ম সম্প্রদায় নেই। প্রতি 10 বছর অন্তর অন্তর, এখন তো এবারে তো 15 বছর হয়ে গেছে, মানে লাস্ট সেন্সাস 11তে হয়েছিল। জনগণনা আমাদের যেহেতু পুরো দেশে এনআরসি নেই, নাগরিক পুঞ্জি নেই, প্রত্যেকটা উন্নত দেশে, এমনকি পৃথিবীর সব দেশেই নিজস্ব নাগরিক পঞ্জি রয়েছে, আমাদের দেশে নেই। তার কারণ জানেন? অ্যাপিজমেন্ট পলিটিক্স। তার কারণ জানেন? যারা ধর্ম বাঁচানোর জন্য অন্য রাষ্ট্র থেকে এখানে পালিয়ে এসেছে, তাদেরকে এখানে বলা হতো এরা বহিরাগত। আর যারা এসে আমাদের এখানে জনবিন্যাস বদলে দিয়েছে, ডেমোগ্রাফি পাল্টে দিল, তাদেরকে বলা হতো জামাই। এটাই ছিল পশ্চিমবঙ্গের সরকারের ভাবনা। আমি এখানে বিশ্বজিৎ বসু মহোদয়ের কথা বলেছি, আমি আরেকজনের কথা বলবো, ডক্টর নারায়ণ ব্যানার্জি।
উনি ইলেকশনের পরে আর সম্প্রতি দেশকে অস্থির করার জন্য যে প্রচেষ্টা দিল্লি থেকে হয়েছিল আমি উল্লেখ করতে চাই না, কারণ ভারত সরকার আন্দোলনকারীদের সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছে। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ দি স্টেট দেশের সরকারের চুক্তিকে রেসপেক্ট করা উচিত। আমি ডক্টর নারায়ণ ব্যানার্জির এক্স স্যান্ডেল দেখছিলাম, উনি বলছিলেন যে আরেকবার উদ্বাস্তু হওয়ার হাত থেকে আমরা বেঁচে গেলাম। এটাই তো কারণ। এই পীড়া আমার আছে। যে কোনো সন্তানের কাছে তার অমূল্য সম্পদ, সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছেন তার মা। আমার মা বিভীষিকাময় দেশভাগের যন্ত্রণা নিয়ে তার বাবা শিক্ষক মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের বরিশাল থেকে শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, আজকে শ্রীমতী গায়ত্রী অধিকারী, তিনি এপারে এসেছেন। তার অপরাধ ছিল তিনি হিন্দু। তার বাবা শিক্ষক ছিলেন, 10 বিঘা জমি ছিল। তার কন্যাদের হাতে ধরে এক কাপড়ে পালিয়ে এসেছেন, শুধু নাম আর পদবি বাঁচাবেন বলে। এসে চন্দননগরের জুট মিলে ম্যানেজারের কাজ করে একটা হাই স্কুলের শিক্ষক তার ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন। সেই যন্ত্রণা আমার মধ্যে আছে। শুধু হিন্দু হওয়ার জন্য 3 কোটি মানুষকে আগের পূর্ব পাকিস্তান আর আজকের বাংলাদেশ ছাড়তে হয়েছে। আমরা ভুলে না যাই এই অতীত কথা। যারা আজকে বড় বড় কথা বলছেন তারা বিভীষিকাময় দেশভাগ আর হিন্দুদের উপর যে অত্যাচার, এটা যেন কখনো ভুলে না যান। সে যন্ত্রণা আমার মধ্যেও ছিল। তাই জনগণনা করতে দেয়নি আগের মুখ্যমন্ত্রী। আমি সেন্সাসের অর্ডার দিয়েছি। আর এবারের সেন্সাসের যখন ফাইনাল তালিকাটা বেরোবে 28 ফেব্রুয়ারি 2027, দেখবেন জল আর দুধ আলাদা হয়ে গেছে। দেখবেন। আমি অঙ্গীকারবদ্ধ, প্রত্যেকটি ভারতীয়, সে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান যেই হন, তার জন্য সেবা, কল্যাণ, পরিষেবা, সুরক্ষা দেওয়ার জন্য আমি কোন অবৈধ অনুপ্রবেশকারীর জন্য অন্নপূর্ণা যোজনা, আবাসের টাকা, ভাতা, এগুলো দেওয়ার কাজ আমার নয়। আমি আমার সিটিজেনদের প্রতি দায়বদ্ধ। আর কি করেছে শুনবেন। গোটা ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরা হতো গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীরের বর্ডারে পাকিস্তানের, আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আসা। তাদেরকে মোদিজি আসার পরে আইন করেছেন। তাদের ওই দেশের নাগরিকত্ব যাচাই করে হোল্ডিং স্টেশনে রেখে, যেটার নাম আগের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন ডিটেনশন সেন্টার, আমি নামটা বদলে দিয়েছি হোল্ডিং স্টেশন সেন্টার। ওখানে রেখে
সরাসরি ওই দেশের বর্ডার গার্ডকে তুলে দেওয়া। সব রাজ্য, সব সীমান্তবর্তী রাজ্য করত। আমাদের রাজ্যে কি হতো জানেন? আমাদের রাজ্যে জেলে পাঠানো হতো যদি ধরা টরা পড়ে যেত। সংখ্যা খুব কম, কারণ এখানে হিন্দুদের উপর অত্যাচার সবচেয়ে বেশি হয়েছে। 85 বছরের শেখ হাসিনা ওয়াজেদ কে তাড়িয়ে দেওয়ার পরে 5ই আগস্ট 2024 প্রাণ নিয়ে পালিয়ে এসেছিলেন জলপাইগুড়িতে। 85 বছরের বৃদ্ধা রায়গঞ্জের জেলে 2 বছরের জেল দিয়ে রাখা হয়েছে তাকে। এখানে প্রথমে জেলে পাঠানো হতো, ওরা বছরের পর জেলে থাকতো। ভারতের খাওয়ার, ভারতের কাপড়, ভারতের ওষুধ। আমি এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে জেলে পাঠানো বন্ধ করেছি। খপ করে ধরবে আর ঝপ করে বিজিবির হাতে তুলে দেবে। নো ওষুধ, নো খাওয়ার, নো কাপড়। এটা আমার কাজ নয়। আমি করের টাকায়, ট্যাক্সের টাকায় জনগণ ভারতীয়দের প্রতি দায়বদ্ধ। অবৈধ অনুপ্রবেশকারী, কাঁটাতারের বেড়া নেই, আগের সরকার জমি দেয়নি, আপনি ঢুকবেন 2 বছর জেলে থাকবেন, খাবেন, এই জিনিস চলতে পারে না। এই কাজটা করেছি। বিধানসভায় গুন্ডা দমন অ্যাক্ট এনেছি। কোনো ওয়ারেন্ট লাগবে না, কোনো এফআইআর লাগবে না। দেশ বিরোধী পোস্ট, দেশ বিরোধী কাজ, দেশ বিরোধী বক্তব্য করলেই ধরব, 12 মাস আটকে রাখবো। কথায় কথায় ভাঙো আর জ্বালাও, কত সহ্য করবেন আপনারা? 2019 ভারত সরকার আনলেন সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন যে এটা এনআরসি, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তাড়ানোর জন্য ভারত সরকার এই আইন এনেছে। জ্বলল আগুন, সাঁতরাগাছি নবান্ন থেকে 2 কিলোমিটারের মধ্যে 37টা বাস আগুন। হেরিটেজ ট্রেন হাজারদুয়ারি, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ স্টেশনে আগুন, পুরো ট্রেনটা পুড়িয়ে দিল। ভেলোর থেকে চিকিৎসা করে আসছে করমণ্ডল এক্সপ্রেস, উলবেড়িয়াতে দাঁড় করিয়ে পাথর বৃষ্টি রোগীদের এবং রোগীদের আত্মীয়দের উপরে। মালদার শামসি রেল লাইন উপড়ে ফেলল। এই ঘটনা শেষ বিগত সরকারের সময় বেলডাঙ্গাতে 3 দিন জাতীয় সড়ক বন্ধ, রেল লাইন বন্ধ, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে কাটআপ, মিথ্যা প্রচার করে। তার আগে ধুলিয়ান শামসেরগঞ্জ সিপিএম কে ভোট দিত হরগোবিন্দ দাস, চন্দন দাস, বাড়িতে ঢুকে তরোয়াল দিয়ে কাটলো। কমিউনিস্ট পার্টির লোকেরা গেলেন, আমাদের লোককে মেরে দিয়েছে। কমিউনিস্ট পার্টির লোকেরা বললেন হরগোবিন্দ তার ছেলে দাঙ্গা থামাতে বেরিয়েছিল, তাই খুন হয়ে গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী 10 লাখ টাকার চেক পাঠালেন। হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের পরিবার বলল নেব না, আপনারাই খুন করিয়েছেন। সিপিএম এর পরিবার, বিরোধী দলনেতা গেল, আমাদের দেওয়া 10 লাখ 1,000 টাকার চেক নিলেন। হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী। আমি জিজ্ঞেস করলাম মৃত্যুর কারণ কি?
বলল মৃত্যুর কারণ একটাই, আমি হিন্দু, আমি প্রতিমা তৈরি করতাম, আমার পরিবার সেই জন্য আমাদের খুন করা হয়েছে। থানা ভাঙবো, গাড়ি পোড়াবো, যখন খুশি বন্ধ। এই সিএ নিয়ে 7 পয়েন্ট পার স্টেট 45 দিন আটকে রেখেছিল, আর পুলিশ আপনাদেরকে রাস্তা দিয়ে ঘোরাতো, এ রাস্তায় যাবেন না, এদিক দিয়ে যান, ওদিক দিয়ে যান। এটা কি গুড গভর্নেন্সের সাইন? এটা কি ল এনফোর্সিং এজেন্সির কাজ? এটাকে সংবিধানে অ্যালাউ করছে? তাই গুন্ডা দমন আইনে শুধু 12 মাস জেল খাটানো নয়, যা সম্পত্তি ভাঙবে তার 3 গুণ আদায় করব সুদ সহ, সেই আইনটাও বিধানসভায় পাস করিয়েছি। আপনারা আমাকে প্রোটেক্টর দিয়েছেন, টু প্রোটেক্ট দ্য প্রপার্টি অফ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। আমি কেন অর্ণব গোস্বামীকে বলছিলাম যে বেঙ্গল বেঙ্গল বলছেন কেন, ওয়েস্ট বেঙ্গল বলুন। আমি বা আমরা যতদিন আছি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট কথাটা মুছতে দেব না। এর ইতিহাস আছে। মোহাম্মদ আলী জিন্নাহ বললেন এন্টার বাংলাটা চাই, ঢাকা অ্যান্ড কলকাতা বোথ। স্বামী প্রণবানন্দ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দুজনে বললেন একই কথা, মেজরিটি বাঙালি হিন্দু, আমরা কেন পাকিস্তানে যাব? কারণ দেশ তো ভাগ হচ্ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, কমপ্লিটলি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছিল। 1947 20 জুন, আজকের অ্যাসেম্বলি সেদিনের আইনসভা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মুভার। আমি অকৃতজ্ঞ নই, কারণ ইতিহাসকে বিকৃত করা যায় না। এক্স চিফ মিনিস্টার, লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার, late Jyoti Basu also voted in favor of India. 1947 20 জুন 58 জন ভোট দিলেন ভারতে থাকবো, আর 21 জন ভোট দিলেন পাকিস্তানে থাকবো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেহরুজিকে বললেন আপনি ভাগ করলেন দেশ, আর আমি ভাগ করলাম পাকিস্তান। তাই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। বাংলা বলতে আরেকটা দেশও তো বাংলাদেশ আছে, যেখানে 31% হিন্দু আর 7%। তাই পশ্চিমবঙ্গ নামটা যদি মুছে ফেলেন, তাহলে এই ইতিহাসটা মুছে যাবে। নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম জানতে পারবে না। আপনি 5 স্টারে বসে কনক্লেভ করছেন, আপনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করতে পারছেন, ফ্রিডম অফ স্পিচ। আপনার একটা ভোট, দেশের রাষ্ট্রপতিরও একটা ভোট, এই রকম গণতান্ত্রিক ব্যবস্থা পৃথিবীর কোথাও নেই। ইটস এ লার্জেস্ট ডেমোক্রেসি ওয়ার্ল্ডের, ভারতবর্ষ। আজকে আমরা এখানে পশ্চিমবঙ্গ ভারতে আছি বলেই তো এত কথা, আছি বলেই তো কথা। যারা পাহেলগামে মাথায় টিকা, হাতে তাগা, কলমা পড়তে পারেনি বলে মেরেছে, আপনারা দেখিয়েছেন। পশ্চিমবাংলায় 3 জন শহীদ ছিল, একজন ঝালদা পুরুলিয়া, উনার বডি রাঁচিতে নেমেছে, ওখানে অন্যরা গেছিলেন, আর 2 জন এখানে, বিটান অধিকারী আর সমীর ঘোষ,
সমীর গুহ বেহালা, তাদের বডি নেমেছিল কলকাতাতে। আমি গেছিলাম অন বিহাফ অফ দি বিজেপি। সেদিন আমি, সমীর বাবু স্ত্রী আমাকে বললেন, আমার স্বামীকে না ওরা মারত না, আমার স্বামীর হাতে একটা ডোর ছিল, ওইটা দেখতে পেয়েই মেরে দিল। দেখে বিটান অধিকারীর বউ ওইটুকু বাচ্চাটাকে কোলে আমাকে দিয়ে বলছেন, ওকে না মারতো না, ওকে বলল তুমি কলমা পড়তে পারবে? বলছে আমি সনাতনী হিন্দু, আমি তো কলমা জানি না। ও পড়তে পারেনি, তাই ওকে মেরে দিল। এবং বিটান অধিকারী স্ত্রী বলছে লজ্জা রাখার জায়গা নেই, পোশাক খুলে চিহ্নিত করে ধর্ম খুন করলো। যারা পায়েলগামের ইস্যুতে মিছিল করে না, তারা অপারেশন সিঁদুর হওয়ার পরে যুদ্ধ বন্ধ করতে হবে, পাকিস্তানকে জল বন্ধ করলে কেন জবাব দাও, এই লোকেরা মিছিল করবে কলকাতায়। এই অধিকারটা তো পেয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ, পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছিল বলে। তাই পশ্চিমবঙ্গ মোছা যাবে না। তৃতীয় কাজ জনকল্যাণ, চতুর্থ কাজ শিল্প বিনিয়োগ বাণিজ্যের পরিবেশ গড়ে তোলা, পঞ্চম কাজ ভারত সরকারের সমস্ত স্কিমে পশ্চিমবঙ্গকে যুক্ত করা, এনএইচ এর জন্য জমি দাও, 500 আরবি আটকে ছিল, রোড ওভারব্রিজ জমি দিয়ে দিয়েছে। চিকেন নেক 7টা রাস্তা এনএইচ চেয়েছিল ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, সেফটি অ্যান্ড সিকিউরিটি, আটকে রেখেছিলেন আগের মুখ্যমন্ত্রী, আমি এনএইচকে দিয়ে দিয়েছি। চিকেন নেক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। 61টা রেল প্রজেক্ট জমি আটকে রেখেছিল, আমরা দিয়ে দিয়েছি। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, আমরা চালু করে দিয়েছি। প্রধানমন্ত্রী সূর্য ঘর চালু করে দিয়েছি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করে দিয়েছি। জল জীবন মিশন আটকে রেখেছিল, চালু করে দিয়েছি। প্রধানমন্ত্রী আবাস 34 লক্ষ নতুন বাড়ি করব, বাড়ির তালিকা দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। উড়ান স্কিমে যুক্ত হয়েছি, পুরুলিয়া এয়ারপোর্ট হবে, মালদা এয়ারপোর্ট হবে, বালুরঘাটে এয়ারপোর্ট হবে, কোচবিহারের এয়ারপোর্ট বাড়বে। আর্মি জমি চেয়েছিল, সিভিল এভিয়েশন জমি চেয়েছিল, হাসিমারাতে 37 একর, কলাইকুণ্ডায় 25 একর ডোমেস্টিক এয়ারপোর্ট করার জন্য জমি দিয়ে দিয়েছি। কলকাতা এয়ারপোর্ট, তার জন্য আগের সরকারকে দিতেন সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জমি চেয়েছিলেন, আগের মুখ্যমন্ত্রী লিখে দিয়েছিলেন নো, জমি দিতে পারবো না। আর আমি নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্টের জন্য কল্যাণীতে 2000 একর জমি চিহ্নিত করে দিয়েছি। সব হবে, অপেক্ষা করুন। এই বাংলায় সবচেয়ে হাই হিউম্যান রিসোর্স আছে। ইউরোপের সব বড় ইউনিভার্সিটিতে বাঙালি অধ্যাপক, ইউরোপের সব বড় মেডিকেল কলেজে ডাক্তার, ভালো ভালো ডাক্তার সব এখানকার। এত হাই হিউম্যান রিসোর্স, বাঙালি বলে বলছি না, এইরকম এত ইনোভেটিভ আইডিয়া, হাই স্কিল কোথাও পাবেন না। God and nature gifted everything,
but due to communist and TMC, we lost everything. City of Joy, Calcutta, cultural capital. ঠাকুর রামকৃষ্ণ দেব থেকে শ্রী চৈতন্য দেব, আধ্যাত্মিক রাজধানী, রামকৃষ্ণ মঠ ও মিশন ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার বেলুড় মঠ, গোটা পৃথিবীর লোক আছে। ভারত সেবাশ্রম সংঘ ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার বালিগঞ্জ, গোটা পৃথিবীর লোক আছে। শ্রীলা প্রভুপাদা প্রতিষ্ঠিত ইসকন মায়াপুর ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার, গোটা পৃথিবীতে হরে কৃষ্ণ মন্ত্র ছড়িয়ে দিয়েছেন। 100-র বেশি দেশে রথযাত্রা প্রবর্তন করে দিয়েছেন। কি নেই? এত কয়লা, এত পাথর, এত বালি, গঙ্গায় এই জল শুকনোর সময় বিহার ইউপিতেও পাবেন না। পুরো ভুটান আমাদের উপর নির্ভরশীল, পুরো নেপাল আমাদের উপর নির্ভরশীল, পুরো বাংলাদেশ আমাদের উপর নির্ভরশীল। সব আছে, কিন্তু ইচ্ছা শক্তির অভাব ছিল। ডবল ইঞ্জিন রাষ্ট্রবাদী সরকার করে দিয়েছেন, সব করব। আমার বক্তব্যের টাইম ছিল 22 মিনিট, আমি মনে হয় 35 মিনিট পেরিয়ে গেছি। ঘড়ি আমি পড়ি না, যেহেতু মোবাইলেই ফোন নাম্বার দেখতে পাওয়া যায়, মোবাইলে টাইম দেখতে পাওয়া যায়। কিন্তু আমার মনে হয়েছে আন্দাজে আই ক্রস মাই টাইম। আমি ছোট বয়স থেকে খুব ডিসিপ্লিন, আমি ডিক্লেয়ার্ড আনম্যারিড, আপনারা জানেন। আমি ছোট বয়স থেকে খুব ডিসিপ্লিন। আমি স্কুল লাইফে আমি উইকলি শাখাতে যেতাম রাষ্ট্রবাদ শেখার জন্য। আমি জানতাম না শাখা কি। সূর্য প্রণাম করতাম, ধ্বজ প্রণাম করতাম, প্রার্থনা করতাম, ড্রিল করতাম। ক্লাস 11 থেকে শাখায় যাইনি, এনএসএসে যেতাম, ন্যাশনাল সোশ্যাল সার্ভিস। কচুরিপানা তুলতাম গ্রামে গিয়ে, গ্রামের রাস্তা করতাম। এনএসএসের একটা পার্ট ছিল, যেমন এনসিসি, এনএসএস একটা পার্ট। এটা 5 বছর করেছি কলেজ লাইফ পর্যন্ত। ন্যাচারালি আমি ডিসিপ্লিন মেনে চলার চেষ্টা করি। টাইম ওভার হয়ে গেছে। আমার আগামী দিনের প্রথম কাজ হবে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। ইতিমধ্যে বিধানসভায় ডিক্লারেশন দিয়েছি। রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি তৈরি হয়েছে। এই কমিটি 3 সেপ্টেম্বর ফার্স্ট মিটিং করছে। এই কমিটির রিপোর্ট আমাকে ওরা বলেছে যে অ্যাজ আর্লি এজ পসিবল দিয়ে দেবে। যেদিনকে কমিটির রিপোর্ট আসবে তারপরেই আমি অ্যাসেম্বলিতে বিল প্লেস করে দেব। ইউসিসি হবে হবে হবে। শুধু ইউসিসি নয়, ধর্ম পরিবর্তন যেভাবে করছেন এটাও করতে দেব না। যেভাবে লাভ জিহাদ করে আমার বোন এবং মেয়েগুলোর ক্ষতি করছেন এটাও করতে দেব না। যেভাবে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হিন্দুদের জমি বিক্রি করতে বাধ্য করছেন এটাও আমি করতে দেব না। সবাই ভালো থাকবেন। আপনাদের আশীর্বাদ থাকলে এই বাংলা আবার, পশ্চিমবঙ্গ আবার ভারত সেরা হবে। আমি নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দেব। তিনি বলেছেন 2047 বিকশিত ভারতের স্বপ্ন তখনই পূরণ হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। সবাই খুব ভালো থাকবেন। আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য থ্যাঙ্কস টু রিপাবলিক বাংলা টিম। ইউ ডিড এক্সট্রাঅর্ডিনারি জব, ইউ সাফার লট, কিন্তু মাথা উঁচু করে আপনারা লড়েছেন। চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির, জ্ঞান জেতা মুক্ত, গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। জয় হিন্দ। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে মঞ্চে থাকবার জন্য, এবং মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি
মিস্টার অর্ণব গোস্বামী, রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ, সম্মাননা জ্ঞাপন পর্ব এই মুহূর্তে। এবং স্বর্ণালী সরকার, এক্সিকিউটিভ এডিটর, রিপাবলিক বাংলা, তিনিও রয়েছেন মঞ্চে। প্লিজ এই মুহূর্তে সংবর্ধনা জ্ঞাপন মুখ্যমন্ত্রীকে। একবার জোরে করতালি হবে, অসাধারণ একটা মুহূর্ত। সম্মাননা জ্ঞাপন পর্ব মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমরা ডেকে নেব সাম্যব্রতা রায় গোস্বামীকে, সিনিয়র এক্সিকিউটিভ এডিটর, এই সংবর্ধনা জ্ঞাপনের জন্য। এই সুন্দর মুহূর্ত আজ আনুষ্ঠানিকভাবে রিপাবলিক বাংলা সামিট 2026 এই মঞ্চ যখন সুন্দরভাবে শিখা প্রজ্বলিত হয়েছিল প্রদীপের, তখন থেকে